আমি রনি মুন্ডা। আজকে আমি ও আমার দল আপনাদের সামনে ব্যাংকিং ব্যবসায়ের ইতিহাস ও বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। প্রথমে ব্যাংক কি তা জেনে নেওয়া যাক। ব্যাংক হচ্ছে এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যা সাধারণ মানুষের সঞ্চয় এবং প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে পুঁজি গড়ে তোলে এবং সেই পুঁজি ব্যবসায়ীদের মধ্যে বিনিয়োগ করে। এই কর্মপ্রক্রিয়ায় ব্যাংক আমানত গ্রহণকারীর কাছ থেকে সুদ প্রদান এবং ঋণ গ্রহণকারীকে সুদ আদায় করে থাকে। কোনো কোনো ক্ষেত্রে ব্যাংক নিজেই ব্যবসায় বিনিয়োগ করে মুনাফা অর্জন করে। ব্যাংক আমানত গ্রহণ এবং ঋণ সেবার বাইরেও অন্যান্য আর্থিক পরিষেবা দিয়ে থাকে, যার মধ্যে প্রধান হচ্ছে দুই পক্ষের মধ্যে লেনদেন সম্পন্ন করা। ব্যাংকের সাথে লেনদেন করতে হলে প্রথমে ব্যাংকে একটি অ্যাকাউন্ট বা হিসাব খুলতে হয়। ব্যাংক হিসাবে গ্রাহকের যাবতীয় লেনদেন লিপিবদ্ধ থাকে, যা গ্রাহককে প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়। এছাড়াও ব্যাংক একটি দেশের রাষ্ট্রীয় সঞ্চয়ের হেফাজতকারী হিসেবে ভূমিকা পালন করে থাকে। একটি দেশে অর্থনৈতিক বিকাশের জন্য প্রয়োজন উৎপাদন খাতে বিনিয়োগ এবং ব্যাংকের কাজ হচ্ছে উত্তরোপ বিনিয়োগ সংগ্রহ করে পুঁজি গড়ে তোলা। তাই একটি দেশে অর্থনৈতিক নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র কর্তৃক কেন্দ্র ব্যাংক স্থাপন করা হয়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাজ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুষ্ঠু পরিচালনা করা। এবার আমার পরবর্তী বক্তা ব্যাংকের ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করবে। ধন্যবাদ সবাইকে। আমি লক্ষ্মী ভূমি। আমি এখন আপনার কাছে ব্যাংকের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। আধুনিক যুগের চিন্তা চেতনা অনুযায়ী ধারণা করা হয় যে ব্যাংকিং পদ্ধতি উন্মেষ ঘটে মধ্যযুগে এবং রেনেসাঁর শুরুতে। খ্রিস্টপূর্ব 5000 অব্দ হতে 400 সাল পর্যন্ত প্রাচীন সিন্ধু, গ্রিক, রোমান, বেবিলন ও চীন দেশীয় সভ্যতায় ব্যাংকের ইতিহাস পাওয়া গিয়েছে। সে সময় উপাসনালয় বা ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ব্যাংক গড়ে ওঠে। এরূপ উপাসনালয়কে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যাংককে বলা হতো উপাসনালয় ব্যাংকিং। খ্রিস্টপূর্ব 600 সালে চীন দেশে প্রতিষ্ঠিত সানসি ব্যাংকের প্রমাণ। ব্যাংকিং ইতিহাসে 400 সাল থেকে 1400 সাল পর্যন্ত ব্যাংক ব্যবস্থার মধ্যযুগ বলে উল্লেখ করা হয়। উক্ত সময় ইউরোপ তথা সমগ্র বিশ্বে ইতালীয় প্রজাতন্ত্রগুলো ব্যবসা বাণিজ্যের দিক থেকে বেশ উন্নত ছিল। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে ইতালীয় রোম শহরে ইহুদি ব্যবসায়ী ও মহাজনগণ যৌথ উদ্যোগে ব্যাংক ব্যবস্থা প্রবর্তন করেন। 1157 সালে ভেনিস সরকার প্রতিষ্ঠায় ব্যাংক অফ ভেনিস প্রতিষ্ঠা করা হয়, যা বিশ্বের প্রথম সংগঠিত ব্যাংক হিসেবে পরিচিত। ব্যাংকিং ইতিহাসে 400 সাল থেকে 1400 সাল পর্যন্ত ব্যাংক ব্যবস্থার আধুনিক যুগের সূচনা হয়। 1401 সালে ব্যাংক অফ বার্সিলোনা প্রতিষ্ঠিত হওয়ার ব্যাংকের কার্যাবলী বিস্তৃত হতে থাকে। 1407 সালে ব্যাংক অফ সেন্ট জর্জ, ব্যাংক অফ জেনা প্রতিষ্ঠিত হয়। 1609 সালে ব্যাংক অফ আমস্টারডাম, 1619 সালে ব্যাংক অফ হামবুর্গ প্রতিষ্ঠিত হয়। প্রথম সনদপ্রাপ্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে 1656 সালে ব্যাংক অফ সুইডেন প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠায় কিছুকাল পরে 1694 সালে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসেবে রিক্স ব্যাংক অফ সুইডেন প্রতিষ্ঠিত হয়। 1734 সালে সিটি অফ লন্ডনের থ্রেডনিডল স্ট্রিটে ব্যাংক অফ ইংল্যান্ডের সদর দপ্তর অবস্থিত। এবার আমার পরবর্তী বক্তা বাংলাদেশের ব্যাংকিং ইতিহাস সম্পর্কে আলোচনা করবে। ধন্যবাদ। আমি শান্ত মুনার্জি। এখন আমি আপনাদের সামনে বাংলাদেশের ব্যাংকিং ইতিহাস সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর অনেক প্রতিষ্ঠা ফেলেছে। 1971 সালে স্বাধীনতা অর্জনের পর নতুন গঠিত সরকার পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যাংক ঢাকা শাখা এর নাম বাংলাদেশ ব্যাংক নামে ঘোষণা করে। তখন মুদ্রা নিয়ন্ত্রণ, জমা, মুদ্রা বিনিময় পর্যালোচনা করার দায়িত্ব ছিল এই বাংলাদেশ ব্যাংকের। স্বাধীন বাংলাদেশের সরকার ব্যাংক জাতীয়করণ অধ্যাদেশ 1972 আওতায় ব্যাংকিং খাত পুনর্গঠন শুরু করে। তৎকালীন পূর্ব পাকিস্তানে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের 2টি শাখা অফিস ও 17টি বাণিজ্যিক ব্যাংক ছিল। স্টেট ব্যাংক অফ পাকিস্তানের পূর্ব পাকিস্তান শাখায় বাংলাদেশ ব্যাংক নামে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আবির্ভূত হয়। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি অমুনাফাভোগী জনকল্যাণমূলক জাতীয় প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, চাহিদা অনুযায়ী নতুন মুদ্রা ছাপানো, ঋণ নিয়ন্ত্রণ, তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর আর্থিক কার্যাবলী নিয়ন্ত্রণ তথা নিকাশ হিসেবে কাজ করে। স্বাধীনতা পূর্ব 12টি ব্যাংক একত্রিত করে 6টি সরকারি ব্যাংকের রূপান্তরের মাধ্যমে 1972 সালে ব্যাংকিং খাত যাত্রা শুরু করে। সোনালী ব্যাংক গঠিত হয় ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, ব্যাংক অফ ভারতপুর এবং প্রিমিয়ার ব্যাংক একত্রিত করে। অগ্রণী ব্যাংক গঠিত হয় হাবিব ব্যাংক লিমিটেড ও কমার্স ব্যাংক লিমিটেডের সমন্বয়ে। জনতা ব্যাংক গঠিত হয় ইউনাইটেড ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডের সমন্বয়ে। রূপালী ব্যাংক গঠিত হয় মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও অস্ট্রেলিয়া ব্যাংক একভূত করে।
পূবালী ব্যাংক গঠিত হয় ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকের নাম পরিবর্তন করে এবং উত্তরা ব্যাংক গঠিত হয় ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশনের নাম পরিবর্তন করে। এই 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বাইরে আরও 5টি বিদেশি ব্যাংকে তাদের কার্যক্রম অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়। বর্তমানে 61টি তালিকাভুক্ত 5টি তালিকাভুক্ত ব্যাংক নিয়ে এদেশের ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হচ্ছে। তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে রয়েছে 6টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, 3টি বিশেষায়িত ব্যাংক, 42টি ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও 9টি বিদেশি ব্যাংক। এবার আমার পরবর্তী বক্তা ব্যাংক ও গ্রাহকের সম্পর্কে নিয়ে আলোচনা করবে। ধন্যবাদ। আমি তপন মালি। আমি ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। ব্যাংক এবং গ্রাহকের মধ্যে অনেক ধরনের সম্পর্ক রয়েছে। একজন ব্যাংকার এবং একজন গ্রাহকের মধ্যে সম্পর্ক লেনদেনের ধরনের উপর নির্ভর করে। ব্যাংকের সাথে লেনদেন সম্পন্ন করতে হলে প্রথমে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয়। ব্যাংক হিসাব হচ্ছে একটি ব্যাংক দ্বারা পরিচালিত ব্যাংক গ্রাহকের নামে একটি আর্থিক হিসাব, যেটি ব্যবহার করে গ্রাহক তার টাকা জমা, উত্তোলন বা অন্যান্য পরিষেবা নিতে পারে। ব্যাংক হিসাব সাধারণত 3 ধরনের: চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব। চলতি হিসাব হচ্ছে প্রতিদিন যতবার খুশি ব্যাংকে টাকা জমা দেওয়া যায়, আবার প্রয়োজনে যতবার খুশি উত্তোলনও করা যায়। ব্যাংক এক্ষেত্রে কোনো সুদ প্রদান করে না। সঞ্চয় হিসাবের মাধ্যমে প্রতিদিন টাকা জমা দেওয়া যায়, কিন্তু সপ্তাহে 2 বারের অধিক উত্তোলন করা যায় না। ব্যাংক এক্ষেত্রে স্বল্প হারে সুদ প্রদান করে থাকে। আবার একটি নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। স্থায়ী হিসাব বলে। ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সাধারণ আইনি সম্পর্ক হলো চুক্তিভিত্তিক সম্পর্ক। একটি অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে শুরু হয়। গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করলে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে ডেটর এবং ক্রেডিটরের সম্পর্ক সৃষ্টি হয়। এখানে ব্যাংক ডেটর এবং গ্রাহক ক্রেডিটর। প্রতিবার নতুন করে টাকা জমা দেওয়ার সময় নতুন কোনো চুক্তির সৃষ্টি হয় না, কারণ অ্যাকাউন্টটি প্রকৃতিতে চলতে থাকে। ব্যাংকার সাধারণ ক্ষেত্রে অর্থের রক্ষক নয়। একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রদত্ত অর্থ ব্যাংকের সম্পত্তি হয়ে যায় এবং ব্যাংকের ইচ্ছামতো টাকা ব্যবহার করার অধিকার রয়েছে। ব্যাংক আমানতকারীকে তার জমাকৃত তহবিলের পদ্ধতি জানাতে বাধ্য নয়, অর্থাৎ ব্যাংক এক্ষেত্রে গোপনীয়তা নীতি মেনে চলে। ব্যাংক ঋণ গ্রহীতাকে কোনো নিরাপত্তা প্রদান করে না। অপরদিকে ব্যাংক যখন তার গ্রাহকদের টাকা ধার দেয়, তখন ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্ক উল্টে যায়, অর্থাৎ ব্যাংক ক্রেডিটর এবং গ্রাহক ডেটর হয়ে যায়। তারপর ব্যাংক গ্রাহকের পাওনাদার হিসেবে অবস্থান নেয় এবং গ্রাহক ব্যাংকের দেনাদার হয়ে যায়। অতএব ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সাধারণ সম্পর্ক হলো একজন দেনাদার এবং একজন পাওনাদারের। এবার আমার পরবর্তী বক্তা বাংলাদেশের ই ব্যাংকিং সম্পর্কে আলোচনা করবে। ধন্যবাদ। আমি মনিকা নাইডু। আমি এবার বাংলাদেশের ই ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। কম্পিউটার এবং ইলেকট্রনিক দ্রব্যাদির উন্নতি আধুনিকায়নের সাথে সাথে ব্যাংকিং ব্যবসায়ে বিভিন্ন রকমের ইলেকট্রনিক পণ্যের আবির্ভাব ঘটে। আধুনিক বিশ্বের তালে তালে বাংলাদেশে ইলেকট্রনিক ব্যাংকিং ক্ষেত্রে বেশ অগ্রসর হয়েছে। এইসব সেবার ক্ষেত্রে 24 ঘন্টায় ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ থাকে। এবার আমরা ইলেকট্রনিক ব্যাংকিং ক্ষেত্রে কিছু পণ্যের সাথে পরিচিত হব। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এনি ব্রাঞ্চ ব্যাংকিং। প্রথমে আসা যাক ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে। এটি একজন ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড যা ব্যাংক তার গ্রাহকের জন্য ইস্যু করে থাকে। এই কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াই গ্রাহক লেনদেন করতে পারে এবং প্রয়োজনে এটিএম মেশিন ব্যবহার করে নগদ টাকা উত্তোলনও করতে পারে। ব্যাংক হিসাবে টাকা থাকার সাপেক্ষে ডেবিট কার্ড ব্যবহার করা যায়। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে নিজের হিসাবে জমা থাকলেই কেবল ডেবিট কার্ড ব্যবহার করে লেনদেন করা যায়, কিন্তু নিজের হিসাবে জমা না থাকলেও বাকি তো ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করার সুযোগ থাকে। এটিএম এর পূর্ণরূপ হল অটোমেটেড টেলার মেশিন। এটি এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে গ্রাহক ব্যাংকিং কর্মচারীর উপস্থিতি ছাড়াই প্রাথমিক কিছু লেনদেন করতে পারে। মোবাইল ব্যাংকিং এক ধরনের ব্যাংকিং সেবা যার মাধ্যমে গ্রাহক ব্যাংকের লেনদেন মোবাইলের মাধ্যমে সম্পন্ন করতে পারে। গ্রাহকের পরিচয় নিশ্চিত হয়ে এই ধরনের সেবা দেওয়া হয়। বর্তমানে বিকাশ, নগদ, রকেট অ্যাপ ব্যবহার করে অনেক লেনদেন হচ্ছে, যেগুলো খুবই জনপ্রিয় মাধ্যম। ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক ব্যাংকের একটি ওয়েবসাইটের নাম এবং পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়ে থাকে। যথাযথ তথ্য প্রদানের পর গ্রাহক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় তার হিসাবের বিবরণী, তহবিল স্থানান্তর, বিল প্রদান সহ অন্যান্য লেনদেন ইন্টারনেটের মাধ্যমেই করতে পারে। এনি ব্রাঞ্চ ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক এক জায়গায় অথবা একটি শাখায় হিসাব খুলে পৃথিবীর যে কোনো শাখায় তার লেনদেন করতে পারে। এবার আমাদের দলনেতা তার সমাপনী বক্তব্য উপস্থাপন করবে। যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যাংক ব্যবসায়ের আকার, আকৃতি, উদ্দেশ্য ও গঠনের আমূল পরিবর্তন হয়েছে। এছাড়াও বর্তমানে ইলেকট্রনিক পণ্যের মাধ্যমে এ ব্যবসায়কে আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে।
নতুন নতুন ব্যাংকিং পণ্যের মাধ্যমে ই ব্যাংকিং সেবাকে আরও যুগোপযোগী এবং ক্রেতার প্রয়োজন অনুসারে প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশে ই ব্যাংকিং সেবা সস্তা ও সহজলভ্য হওয়ায় এ সেবা গ্রহণকারী দিন দিন আরও আগ্রহী হয়ে উঠছে এবং বাংলাদেশে ই ব্যাংকিং সেবা উজ্জ্বল বলে প্রতীয়মান হচ্ছে। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রজেক্ট উপস্থাপন এখানেই সমাপ্ত করছি।